সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যযোগে। সাথে আছি আমি ডাক্তার ফাহমিদা বিনতে মেজবা। আমাদের আজকের বিষয় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এবং এর প্রভাব। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই নিয়মিত রক্তচাপ পরিমাপ করা অত্যন্ত জরুরি। রক্তচাপ বেশি হলে চিকিৎসা নিয়ে অবহেলা করা একেবারেই উচিত নয়। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ আছে এবং যারা ওষুধ খাচ্ছেন তারা সন্তান নেওয়ার আগে চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স বিভাগের কনসালটেন্ট ডাক্তার ফারজানা হাসিন মুক্তি এবং একই হাসপাতালের নিউনেটোলজি এবং পেডিয়াট্রিক্স বিভাগের কনসালটেন্ট ডাক্তার দীপিকা দেব। অতিথিদের সাথে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি বিশেষ প্রতিবেদন দেখে নেব। Conception, your fertilized egg, known as a blastocyst, will make its way to your uterus. তিলে তিলে একটা প্রাণ, একটা মানুষ গড়ে ওঠে গর্ভে। নারীর এই গর্ভকালীন সময়টাতে শারীরিক আর মানসিক পরিবর্তনটা সবসময় সহজ হয় না। গর্ভাবস্থায় মায়েদের একটা বড় সমস্যা উচ্চ রক্তচাপ। গর্ভাবস্থার আগে থেকেই মা উচ্চ রক্তচাপের রোগী হতে পারেন, আবার গর্ভাবস্থার 20 সপ্তাহের পরে থেকে মায়েদের উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা থাকে। মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা কিংবা পা ফুলে যাবার মতো উপসর্গ দেখা দিতে পারে এই সময়। উচ্চ রক্তচাপের অনেকগুলো কারণ থাকে। একটা ফ্যামিলিয়াল হাইপারটেনশন বংশে থাকে, প্রেগন্যান্সিতে যদি সে অনেক বেশি মোটা হয়ে থাকে, মানে ওবেসিটি। আবার অনেক সময় আমরা দেখি লিন এন্ড থিন পার্সনের হইতে পারে। কেন হইতে পারে? এটা স্ট্রেসের কারণে, দুশ্চিন্তার জন্য। হঠাৎ করে মাথা ঝিমঝিম করে, চোখে অন্ধকার দেখবে, বমি হইতে পারে এবং তার এখান থেকে তার জন্ডিস হইতে পারে, নানা রকম। এরপরে খিঁচুনি রোগ হতে পারে। খিঁচুনিটাকে আমরা প্রিভেনশন করতে পারি যদি সে আমাদের কাছে রেগুলার বেসিসে আসে এবং ওষুধপত্র ঠিক মতো খায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না গেলে একলামশিয়া বা খিঁচুনির কারণে মা যেমন ক্ষতিগ্রস্ত হতে পারেন, তেমনি গর্ভে বাচ্চার বেড়ে ওঠা ব্যাহত হয়, হতে পারে গর্ভপাতও। আর সে কারণেই উচ্চ রক্তচাপের জটিলতায় ভোগা প্রসূতি মায়েদের নিয়মিত চিকিৎসকের কাছে যাবার পরামর্শ বিশেষজ্ঞদের। ওই মাগুলোকে আমরা হাই রিস্ক মাদার হিসেবে গণ্য করে থাকি এবং তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে আমরা একবার করে চেক আপে আসতে বলি। শ্বাসকষ্ট নিয়ে বাচ্চা জন্ম নিতে পারে, প্রিম্যাচিউর বার্থ যেটা আমরা বলি, সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়া, সেরকম হতে পারে। প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন হতে পারে। সো জটিলতা আসলে অনেক হতে পারে, যেটা আপনার হাই ব্লাড প্রেশারের কারণে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা সহ খাবারে লবণ কম খাওয়া এবং সর্বোপরি প্রসূতি মাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে পারলেও গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা। ডাক্তার ফারজানা হাসিন মুক্তি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের নানা জটিলতা নিয়ে আমরা আজকে কথা বলবো। শুরুতেই জানতে চাই যে গর্ভাবস্থায় রক্তচাপ কেমন থাকা উচিত এবং ঠিক কত হলে আমরা তাকে উচ্চ রক্তচাপ বলবো? সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারি অথবা তার চেয়ে বেশি হয়, তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি। এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপকে আমরা 3টা ভাগে ভাগ করা হয়। একটা আছে যে প্রি এক্লাম্পসিয়া, সেটাতে কি হয়, প্রেশারটা বেশি থাকে, 140-90 মিলিমিটার মার্কারি অথবা তার চেয়ে বেশি থাকবে। ইউরিন দিয়ে প্রোটিন পাস হবে এবং সাথে পেশেন্টের সাধারণত শরীরে ফুলা থাকে, ইডিমা থাকে। আর আরেকটা আছে যেটা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন, এবং অ্যাপিয়ার করে হচ্ছে প্রি এক্লাম্পসিয়াটা সবসময় 20 সপ্তাহ বেশি পরে। এবং জেস্টেশনাল হাইপারটেনশন যেটা, সেটার ক্ষেত্রে সেম, যে 20 সপ্তাহ পরে অ্যাপিয়ার করবে, ব্লাড প্রেশার বেশি থাকবে কিন্তু ইউরিন দিয়ে প্রোটিন পাস করবে না। আর আরেকটা ভাগ আছে সেটা হচ্ছে ক্রনিক হাইপারটেনশন। সেই ক্ষেত্রে হয় পেশেন্ট আগে থেকে তার ব্লাড প্রেশার ছিল এবং তার ব্লাড প্রেশারটা 20 সপ্তাহ আগে অ্যাপিয়ার করে। এভাবে আমরা 3টা ভাগে আমরা ভাগ করি আর কি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। জি, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের কি কোনো নির্দিষ্ট কারণ আছে এবং কারা ঝুঁকিতে আছেন? গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপটা আমরা সাধারণত দেখতে পাই যে কমনলি এটা ফার্স্ট প্রেগন্যান্সিতে হয়। আমাদের দেশে যেহেতু বাল্যবিবাহটা বেশি হয়, এই জন্য টিনেজ প্রেগন্যান্সি, আর আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেসব বাচ্চাদের মানে যেসব মেয়েদের বিয়েটা হচ্ছে বেশি বয়সে, 30-এর পরে, তারপর কারো কারো ক্ষেত্রে মা বাবা বোন ভাই বোনের প্রেশারের হিস্ট্রি থাকে, ব্লাড প্রেশারের। আবার কিছু পেশেন্ট থাকে যাদের আগে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেশি ছিল। আবার কমনলি যেটা বিভিন্ন ধরনের
হরমোনাল ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস অথবা থাইরয়েড ডিসঅর্ডার যদি থাকে তাদের হতে পারে। তারপর সাধারণত যমজ বাচ্চার মায়েদের কিন্তু প্রেশার হতে পারে। তারপর এছাড়া দেখা যায় যে তাদের ওজনটা বেশি, বিএমআই বেশি, 35 কেজি পার স্কোয়ার মিটারের বেশি যদি হয় তাদের হতে পারে। আবার অনেক সময় বিভিন্ন ধরনের অটোইমিউন ডিসঅর্ডার যেমন এসিডি থাকতে পারে, তারপরে লুপাস অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যাদের থাকে তাদের হতে পারে। এগুলো কমনলি, এই কজগুলি সাধারণত এদেরই বেশি হয় আর কি। ডাক্তার দীপিকা দে, আপনার কাছে জানতে চাই যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে শিশুর কি কি ধরনের জটিলতা দেখা দিতে পারে? যখন মায়ের এই ধরনের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটা দীর্ঘ সময় ব্যাপী মায়ের শরীরে থাকে, তখন এই বাচ্চার প্লাসেন্টার, যার মাধ্যমে অর্থাৎ বাচ্চার শরীরে মায়ের কাছ থেকে রক্ত এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হচ্ছে, সে প্লাসেন্টার সাপ্লাইটা কিন্তু কমে যায়। হ্যাঁ, এখন প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যখন ঠিক মতো যেতে পারে না, এই বাচ্চাটা একটা দীর্ঘ সময় ব্যাপী পুষ্টিহীনতায় ভোগে। পরবর্তীতে যখন এই বাচ্চার জন্ম হয় তখন দেখা যায় এই বাচ্চাগুলো বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে আমাদের কাছে আসতে পারে। অনেক ক্ষেত্রে এই বাচ্চাগুলো প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যায়, অনেক ক্ষেত্রে এই বাচ্চাদের ওজন অনেকটা কম হয়, নর্মাল যে বাচ্চাদের যে স্বাভাবিক ওজন থাকে তার তুলনায় কম হয়, এবং এছাড়াও আরো বিভিন্ন রকম জটিলতা নিয়ে এই বাচ্চাগুলো আসতে পারে মায়ের উচ্চ রক্তচাপের কারণে। উচ্চ রক্তচাপের জটিলতার জন্য যদি গর্ভস্থ শিশুকে আগে অপারেশন করে বের করে আনতে হয়, অর্থাৎ প্রি ম্যাচিউর ডেলিভারি হয় যে আপনি বলছিলেন, তো সেক্ষেত্রে আসলে শিশুটির কি ধরনের সমস্যা হতে পারে? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের গাইনোকোলজিস্টদের একটা টার্গেট থাকে যে ওনারা একেবারে টার্ম পর্যন্ত বাচ্চাটা কন্টিনিউ করানোর চেষ্টা করেন, সেটা মাকে বিভিন্ন ওষুধ বা মেডিকেশন বা লাইফস্টাইল মডিফিকেশন এগুলো সবকিছু অ্যাডভাইস করে। কিন্তু তারপরেও যদি পারা না যায়, অনেক সময় দেখা যায় যে এই মায়েদের যেহেতু প্লাসেন্টাতে সাপ্লাইটা কম হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে, অনেক সময় দেখা যায় যে প্রিম্যাচিউর প্লাসেন্টাল সেপারেশন হয়ে যায়, অর্থাৎ প্লাসেন্টাটা জরায়ু থেকে মানে ছিঁড়ে চলে আসে বা খুলে চলে আসে। তখনই দেখা যায় এই বাচ্চাটা প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এবং যখনই দেখা যায় এই বাচ্চাগুলো প্রিম্যাচিউর ডেলিভারি হয়, তখন বাচ্চাদের প্রিম্যাচিউরিটি এবং রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো দেখা যায়। প্রথমেই হচ্ছে তার কম ওজন, সে হয়তো তার বয়সের তুলনায় অনেক সময় কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। একটা বাচ্চা যখন প্রিম্যাচিউর হয় দেখা যায় যে তার ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধিটা সেটাও স্বাভাবিকভাবে যেহেতু হচ্ছে না, তাহলে তার পরবর্তীতে জন্মের পরপরই শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে সে প্রেজেন্ট করে। অনেক সময় দেখা যায় যে তার ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে রাখাটা খুব অসুবিধা হয়ে যায়, বাচ্চাগুলো বারবারই হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ কম রক্তে যে চিনি বা শর্করার পরিমাণটা বারবারই কমে যেতে থাকে, এবং এই বাচ্চাগুলো অনেক বেশি ইনফেকশাস প্রন থাকে, অর্থাৎ খুব বেশি ইনফেকশন হওয়ার অর্থাৎ জীবাণুর সংক্রমণ হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে এই ধরনের বাচ্চাগুলো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে প্রিম্যাচুরিটি এবং এর রিলেটেড যত ধরনের সমস্যা, এই উচ্চ রক্তচাপের কারণে যখন একটা বাচ্চা আগে ডেলিভারি হয়ে যায় তখন কিন্তু তার এই ধরনের সব সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায়। স্বাস্থ্যযোগের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ৭১-এর স্বাস্থ্যযোগে। আমরা আজ কথা বলছি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এবং এর প্রভাব নিয়ে। আমাদের সাথে আছেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের গাইনোকোলজি এবং অবস্টেটিক্স বিভাগের কনসালটেন্ট ডাক্তার ফারজানা হাসিন মুক্তি এবং একই হাসপাতালের নিউনেটোলজি এবং পেডিয়াট্রিক্স বিভাগের কনসালটেন্ট ডাক্তার দীপিকা দে। ডাক্তার ফারজানা হাসান মুক্তি, আপনার কাছে জানতে চাই যে যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ আছে তারা যদি নির্ধারিত ওষুধ খেয়ে থাকেন, তো সেক্ষেত্রে গর্ভধারণের পর কি তারা সেই ওষুধটি খেতে পারবেন নাকি ওষুধ পরিবর্তন করার দরকার আছে? একজন পেশেন্টের যখন আগে থেকে প্রেশার থাকবে, ব্লাড প্রেশারের ওষুধ সে যখন কন্টিনিউ করে, তখন যে জানতে পারবে যখন আমি প্রেগনেন্ট, তখন অবশ্যই সে ডাক্তারের শরণাপন্ন হয়ে তার ওষুধটা চেঞ্জ করে দিতে হবে। কারণ সব ওষুধ আমরা প্রেগনেন্সিতে ব্যবহার করতে পারি না, কারণ এই ওষুধগুলো বাচ্চার অনেক সময় বাচ্চার গ্রোথ রিটার্ড মানে গ্রোথটা কমে যেতে পারে, তারপরে বাচ্চার যে পানির ভিতরে থাকে সে পানির পরিমাণটা কমে যেতে পারে। এই জন্য অবশ্যই ওষুধ চেঞ্জ করতে হবে। এবং যে পেশেন্টের ব্লাড প্রেশার বেশি তার ক্ষেত্রে অবশ্যই নর্মাল পেশেন্টরা যেমন আমরা বলি যে অ্যান্টিনেটাল চেকআপে 4 থেকে 5 বার করলেই হয় সারা প্রেগনেন্সিতে, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে
আমরা বলে থাকি সাধারণত যে 28 সপ্তাহ পর্যন্ত প্রতি মাসে একবার করে চেক আপে আসবে, কিন্তু এরপরে 36 সপ্তাহ পর্যন্ত মাসে দুবার এবং 36 সপ্তাহ পরে প্রতি সপ্তাহে একবার করে সে চেক আপে আসবে। এই নিয়মিত চেক আপ করাটা কতটা জরুরি এবং চেক আপের জন্য যখন তারা আসেন সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের পরীক্ষা করে থাকেন? এখন উচ্চ রক্তচাপের রোগী সেই পেশেন্টের ক্ষেত্রে তার কি হবে, তার বিভিন্ন ধরনের সিমটম থাকতে পারে। যেমন পেশেন্ট যেটা বলে সেটা হচ্ছে তার হাতে পায়ে পানি আসে। সাধারণত উচ্চ রক্তচাপের পেশেন্টের ক্ষেত্রে সারা রাত মানে 12 ঘন্টার মতো যদি রেস্টের পরও দেখা যায় যে তার পায়ের ফুলাটা না কমে। তারপর অনেকে বলে যে তার হাতের আংটিটা টাইট হয়ে যাচ্ছে। তারপর এছাড়া বিভিন্ন ধরনের যখন প্রেশার বেশি থাকে তার মাথা ঘোরাতে পারে, তারপর মাথা ঝিমঝিম করে, মাথা ব্যথা করতে পারে, বমিটা হতে পারে। আর এছাড়া অনেকে আবার উপরে পেটে ব্যথা বলতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে। এই ধরনের তারপর অনেকের ক্ষেত্রে যেমন ইউরিন মানে প্রস্রাবটা কম হতে পারে। এইসব সিমটম গুলো যদি থাকে তাহলে আমরা চিন্তা করব যে তার প্রেশারটা সমস্যা থাকতে পারে। এবং এটা হলো সে নিজের কমপ্লেইনটা। তারপরে বাচ্চার ক্ষেত্রে হয়তো বাচ্চা নড়াচড়াটা কম, আবার অনেক মা বলতে পারে যে আমার বাচ্চা যতটুকু মানে নর্মালি যে একটা প্রেগনেন্সিতে বাচ্চা বড় হওয়ার কথা সেরকম মনে হচ্ছে না, পেটটা অতভাবে বড় হচ্ছে না। তারপরে আমরা ওয়েট দেখার পরে আমরা দেখবো ব্লাড প্রেশারটা দেখা যাবে যে নর্মাল ব্লাড প্রেশারের চেয়ে বেশি, 140/90 বেশি। তারপর আমরা দেখতে পারি যে আমরা নিজেরাই দেখতে পারি যে ইডিমা ফোলা আছে। তারপর অনেক ক্ষেত্রে যখন খুব প্রেশার বেড়ে যায় পেশেন্টের ফুসফুসে পানি চলে আসে। তারপর এছাড়া আমরা যখন পেটে হাত দিয়ে বাচ্চা যখন এক্সামিন করে দেখি তখন দেখা যায় যে তার ফ্লুইডটা কম, লাইকার ভলিউমটা কম। বাচ্চাও মনে হচ্ছে যে যতটুকু, যেমন 30 সপ্তাহের বাচ্চা পেটে হাত দিলে মনে হবে যে 26 সপ্তাহের বাচ্চা। এভাবে আমরা এন্টিনেটাল চেক আপে একটা রোগীকে বুঝতে পারি যে তার ব্লাড প্রেশার বেশি। যখন একবার আমরা বেশি পাই তখন আমরা 4 ঘন্টা পরে আবার দেখি। তখনও যদি দেখি যে প্রেশার বাড়তি আছে তখন আমরা অবশ্যই তাকে আমরা ওষুধ অ্যান্টিহাইপারটেনসিভটা যোগ করি। ডাক্তার দীপিকা দে, মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ কি শিশুর কোনো ধরনের জটিলতা তৈরি করতে পারে কিনা? এই ক্ষেত্রে ব্যবহৃত অনেকগুলো ওষুধই আমরা নরমালি যেটা মা নিতে পারছেন সেটা কিন্তু গর্ভাবস্থায় আমরা দিতে পারি না। তো এই ক্ষেত্রে যেমন আপা বললেন, ফারজানা আপা বললেন যে এসি ইনহিবিটরটা আমরা ব্যবহার করি না। এবং হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই ধরনের যে অ্যান্টি হাইপারটেনসিভ যে মেডিকেশন গুলো ইউজ করা হয় সেগুলো ইমিডিয়েটলি আফটার বার্থ অর্থাৎ জন্মের পরপরই বাচ্চার অনেক ক্ষেত্রে হাইপোটেনশন করে, বাচ্চার প্রেশারটা কিন্তু সাডেন ফল করে যায়। তো এই জিনিসটা আমাদেরকে মনিটরিং এ রাখতে হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় একটু আগে আমরা যেটা আলাপ করছিলাম যে প্রিম্যাচিওর ডেলিভারিটা, হ্যাঁ, তো যেখানে আমরা অ্যান্টিসিপেট করতে পারছি বা বুঝতে পারছি যে এই বাচ্চাটার ক্ষেত্রে অর্থাৎ এই মায়ের ক্ষেত্রে আমরা হয়তো একেবারে সময় পর্যন্ত যেতে পারবো না, হয়তো তার প্রিম্যাচিওর একটা ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অ্যান্টিনেটাল স্টেরয়েডটা ইউজ করতে পারি, যেটা বাচ্চার ম্যাচুরেশনে অর্থাৎ বাচ্চার লাংসের ম্যাচুরেশনে একটা হেল্প করে। আমি বলতে চাচ্ছি যে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন গুলোর যেমন একটা সাইড ইফেক্ট, এটা আমাকে মনিটর করতে হবে। আবার আমি যদি অ্যান্টিসিপেটেড প্রিটার্ম ডেলিভারি এটা সাসপেক্ট করি তাহলে সেটার জন্য আমি মেডিকেশন যদি ইউজ করি তাহলে দেখা যায় যে এই ক্ষেত্রে বাচ্চার আউটকামটা একটু ভালো হয়। এই যে জটিলতা নিয়ে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তো ভবিষ্যতে সেই শিশুটির কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? একটা তো আমরা প্রিম্যাচিওর ডেলিভারি বলেই পেলাম, আরেকটা কিন্তু খুব জটিল সমস্যা হয় যেটা হচ্ছে আইইউজিআর, যেটাকে আমরা বলি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। তার মানে হচ্ছে একটা বাচ্চা মায়ের শরীরে যেভাবে বড় হওয়ার কথা অর্থাৎ তার 30 সপ্তাহে ধরে যতটুকু ওজন হওয়ার কথা ততটুকু ওজন কিন্তু হচ্ছে না, বা তার গ্রোথটা অপটিমাম হচ্ছে না। কেন? কারণ হচ্ছে তার প্লাসেন্টা থেকে সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিটা পাচ্ছে না, হ্যাঁ, তো মায়ের উচ্চ রক্তচাপের কারণে। তো এই বাচ্চাগুলো কি হয়, এই বাচ্চাগুলো অনেক সময় দেখা যায় যে সঠিক সময়ে জন্ম নিলেও তাদের ওজনটা অনেক কম হয়, যেটাকে আমরা বলি যে 10% চেয়ে যদি বাচ্চার ওজনটা কম হয় তাদেরকে আমরা আইইউজিআর বেবি বলি। এই আইইউজিআর বেবিগুলো দেখা যায় 40 উইকসে ডেলিভারি হচ্ছে বা 38 উইকসে ডেলিভারি হচ্ছে, বাট ওজন হচ্ছে 1 কেজি 700 গ্রাম বা 1 কেজি 800 গ্রাম, এবং এদের আইইউজিআর এর যে অন্যান্য লক্ষণগুলো শরীরে সেগুলোও থাকে। এবং এই আইইউজিআর বেবিগুলো কিন্তু এই পরবর্তীতে আরো অনেকগুলো জটিলতা থাকে, তাদের রিপিটেড হাইপোগ্লাইসেমিয়া হয়,
তাদের জন্মের সময় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হতে পারে, অর্থাৎ জন্মের পর সাথে সাথে কান্না নাও করতে পারে, কারণ হচ্ছে যে তার ব্লাড সাপ্লাই ঠিকমতো হচ্ছে না। তারপরে দেখা যায় যে এদের ইনফেকশনটা বেশি হয়, এদের ফিডিং ইনটলারেন্স হয়, অর্থাৎ খাবার হজমের সমস্যা হয়, এবং এরা খুব বেশি ইনফেকশন প্রন থাকে। তো এই একটা জটিলতা হয়। এরপরে আরেকটা যেটা হয়, দেখা যায় যে এই ধরনের বাচ্চাগুলোর, অর্থাৎ ক্রনিক ম্যাটারনাল হাইপারটেনশন থেকে জন্ম নেওয়া বাচ্চাগুলোর অনেক সময় থ্রোম্বোসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি? অর্থাৎ প্ল্যাটিলেট, যেটা শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেই প্ল্যাটিলেটের স্বল্পতা দেখা দেয়। ইমিডিয়েটলি আফটার বার্থ বাচ্চাদের যখন প্ল্যাটিলেটটা কমে যায়, তখন দেখা যায় শরীরে বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন, অর্থাৎ দেখা যায় নাকে নল দিয়ে রক্ত আসছে, অথবা কোনো একটা জায়গায় আমরা প্রিক করছি সেই জায়গা থেকে রক্ত আসছে, অথবা পেটের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো দেখা যায়। হ্যাঁ, তো এই জটিলতাগুলো কিন্তু এই আইইউজিআর এন্ড প্রিম্যাচিউর ডেলিভারি, থ্রোম্বোসাইটোপেনিয়া এবং এই ধরনের বাচ্চাগুলো, অর্থাৎ ক্রনিক হাইপারটেনশনের মায়ের ক্রনিক হাইপারটেনশন থেকে জন্ম নেওয়া বাচ্চাগুলো কিন্তু লং টার্ম কিছু জটিলতাও অনেক সময় দেখা যায়। ডাক্তার ফারজানা, যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ আছে, তো গর্ভধারণের ক্ষেত্রে তাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? যাদের আগে থেকে ব্লাড প্রেশার বেশি, তাদের ক্ষেত্রে তো আমরা লো ডোজ অ্যাসপিরিন, যেমন অ্যাসপিরিনটা আমরা সাধারণত 75 মিলিগ্রাম করে দেই। এটাতে একটা সুবিধা আছে, এটাতে ওই রক্ত যে মানে এখানে যে ইয়েগুলো, যে কারণে আমাদের মানে প্যাথোফিজিওলজির যে কারণে আমাদের মানে সার্কুলেশন কমে যায় বাচ্চার দিকে, সেটা হবে না। থ্রোম্বোক্সিন তৈরিটা তো তৈরি হয়, মানে সেটা তৈরিটা কমে যাচ্ছে। তারপর এছাড়া আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই 2 গ্রাম করে পার ডে। তারপর তাকে হাই প্রোটিন ডায়েট দেওয়া হয়। তারপর সল্ট ইনটেকটা হচ্ছে নর্মাল যে সল্ট সেটা ইনটেক করবে, সে সাধারণত টিন ফুড গুলো খাবে না, তাহলে সল্ট ইনটেকটা কম হবে। আর এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই আমরা দিতে পারি। আর এছাড়া তাকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে রেস্টটা কিন্তু খুব ভালো কাজ করে পেশেন্টের ক্ষেত্রে। তাহলে হয় কি, তার মানে ঠিক মতো ইউরিনটা পাস হয়, যার ফলে ব্লাড প্রেশার কমে যায় এবং ব্লাড প্রেশারটা নর্মাল থাকে। ডাক্তার দীপিকা দে, হাসপাতালে চিকিৎসার পর শিশুটি যখন সুস্থ হয়ে বাড়িতে ফেরে, তো সেক্ষেত্রে কি ফলো আপের দরকার রয়েছে কিনা? শুধুমাত্র হাসপাতালে ভর্তির পরেই কিন্তু যে ভালো হয়ে যায় তা কিন্তু না, কারণ এই বাচ্চাটা যে আইইউজিআর, অর্থাৎ যার গ্রোথটা রিটার্ডেশন নিয়ে যে জন্মালো, তার পরবর্তী জীবনে তার গ্রোথটা অপটিমাম হচ্ছে কিনা, অর্থাৎ তার বয়স অনুযায়ী তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদেরকে রেগুলার মনিটর করতে হবে। এবং আমি আপনাকে আগেই বলেছি যে এই ধরনের বাচ্চাগুলো খুব ইনফেকশন প্রন হয়, যার কারণে এদের খুব দ্রুত যে কোনো জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো তাই এদেরকে আমরা একটা ফলো আপের আন্ডারে ফেলি এবং এই হচ্ছে রেগুলার আমাদের সাথে ফলো আপ করতে বলি, এবং যে পর্যায়ে আমরা দেখি যে বাচ্চার বয়স অনুযায়ী অপটিমাম গ্রোথ হচ্ছে না বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ওটার জন্য ইভালুয়েশন শুরু করি। এবং এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই উচ্চ রক্তচাপের কারণে যে আইইউজিআর বেবিগুলো জন্ম নেয়, তাদের ক্ষেত্রে একটি গবেষণায় দেখা গেছে যে এদের কিন্তু পরবর্তী জীবনে, অর্থাৎ অ্যাডাল্ট লাইফে গিয়েও এদেরও আবার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ আমরা যেটা সাধারণ ভাষায় ডায়াবেটিস হিসেবে চিনি, সেই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিন্তু এই ধরনের বাচ্চাগুলোর অনেক বেশি থাকে দেন যারা নর্মাল বেবি জন্ম নিয়েছে। তাই এদের ক্ষেত্রে নিয়মিত ফলো আপ, অর্থাৎ তাদের বয়স অনুযায়ী ওজন ঠিক মতো বাড়ছে কিনা, তাদের মাথার বৃদ্ধি অর্থাৎ ব্রেইন ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, তাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের স্বাভাবিক সময়ে বুদ্ধিবৃত্তির বিকাশটা সেটা ঠিক মতো হচ্ছে কিনা, তাদের হচ্ছে চোখ বা কানের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং আদার ডেভেলপমেন্টাল প্যারামিটার্স অর্থাৎ বয়স অনুযায়ী তাদের যেই ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো অ্যাচিভ করার কথা সেগুলো ঠিক মতো অ্যাচিভ করছে কিনা, এটার ফলো আপটা খুব জরুরি। ডাক্তার ফারজানা হাসিন মুক্তি এবং ডাক্তার দীপিকা দে, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মতামত দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুস্থ শিশু জন্মে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি। নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, নিজে সুস্থ থাকুন, একটি সুস্থ সতেজ শিশুকে পৃথিবীর আলোয় নিয়ে আসুন।